প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সিরাজউদ্দৌলা নাটক নিয়ে আলোচনা করছিলাম। আমরা ইতোমধ্যে প্রথম অঙ্ক শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আলোচনা করব। আমরা জানি যে আগের দৃশ্যে প্রথম অঙ্কে আমরা দেখেছি যে নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতা দখলের পর থেকে তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে, প্রাসাদ ষড়যন্ত্র চলছে। এমনকি তার আপন খালা ঘসেটি বেগম, তার প্রধান সেনাপতি মীর জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, অন্যান্য অমাত্য রাজকর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন পদের, তারা সবাই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা শওকত জঙ্গকে সিরাজের বিরুদ্ধে বিদ্রোহে সহযোগিতা করতে চায়, সিরাজকে উৎখাত করবার জন্য তারা শওকত জঙ্গকে সাহায্য সহযোগিতা করতে চায়, যুদ্ধের সমস্ত সাহায্য সহযোগিতা করতে চায়। তো এই কারণেই ঘসেটি বেগমের রাজপ্রাসাদে যে জলসা বসেছিল, জলসার নাম করে, নাচ গানের নাম করে মূলত সেখানে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেখানে নিয়ে গিয়ে সেই জলসা বন্ধ করে দিয়েছিলেন এবং ঘসেটি বেগমকে বন্দি করে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে নিয়ে এসেছিলেন তার নিজের প্রাসাদে। আমরা আজকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, সময় 1757 সাল 10 মার্চ, নবাবের দরবারে আলোচনা। এখানে যারা চরিত্র হিসেবে, শিল্পী হিসেবে আছে নকিব, সিরাজ, রাজবল্লভ, মীর জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ, উদ্গীরিত ব্যক্তি, প্রহরী, ওয়ার্স এবং মোহনলাল। দরবারে উপস্থিত মীর জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এবং ইংরেজ কোম্পানির প্রতিনিধি ওয়ার্স। মোহনলাল মীরমর্দান সাফরে অস্ত্র সজ্জিত বেশে দণ্ডায়মান। নকিবের কণ্ঠে দরবারে নবাবের আগমন ঘোষিত হলো। নকিব: নবাব মনসুর উল মুলুক সিরাজউদ্দৌলা শাহ কুলেখা মির্জা মোহাম্মদ হায়বত জঙ্গ বাহাদুর বাদত আগা রাশেদ। সবাই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। দৃঢ় পদক্ষেপে নবাব ঢুকলেন। সবাই নতশিরে শ্রদ্ধা জানালো। সিরাজ সিংহাসনে আসীন হয়ে: আজকের এই দরবারে আপনাদের বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে কয়েকটি জরুরি বিষয়ে মীমাংসার জন্য। রাজবল্লভ: বেয়াদবি মাফ করবেন জাহাপনা, দরবারে এ পর্যন্ত তেমন কোনো জরুরি বিষয়ের মীমাংসা হয়নি, তাই আমরা তেমন। সিরাজ: গুরুতর কোনো বিষয়ের মীমাংসা হয়নি এই জন্যে যে গুরুতর কোনো সমস্যার মুখোমুখি হতে হবে এমন আশঙ্কা আমার ছিল না। আমার বিশ্বাস ছিল যে সিপাহসালার মীর জাফর, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ এবং তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন থাকবেন। আমার পথ বিঘ্ন সংকুল হয়ে উঠবে না। অন্তত নবাব আলীবর্দীর অনুরাগ ভাজনদের কাছ থেকে আমি তাই আশা করেছিলাম। জাহাপনা কি মীর জাফর, জাহাপনা কি আমাদের আচরণে সন্দেহ প্রকাশ করেছেন? সিরাজ: আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার কোনো বাসনা আমার নেই। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। বিচারক আপনারা। বাংলা প্রজা সাধারণের সুখ স্বাচ্ছন্দ্য বিধান করতে পারিনি বলে আমি তাদের কাছে অপরাধী। আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে বিচার প্রার্থী। জগৎ শেঠ: আপনার অপরাধ
সিরাজ, পরিহাস বলে মনে হচ্ছে শেঠজি। চেয়ে দেখুন এই লোকটার দিকে। ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে প্রহরী একজন হতশ্রী ব্যক্তিকে দরবারে হাজির করলো। সে ডুকরে কেঁদে উঠল। রায়দুল্লাহ, একই এর এই অবস্থা কে করলো? তরবারি নিষ্কাশন। সিরাজ, তরবারি কোষাবদ্ধ করুন রায়দুল্লাহ। এর এই অবস্থার জন্য দায়ী সিরাজের দুর্বল শাসন। নবাব সিরাজদৌল্লা প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, নানামুখী ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছেন। এই প্রথমবার তিনি রাজা, তার যে সভাসদ বর্গ রয়েছে, যে রাজ অমাত্য বর্গ রয়েছে, প্রধান সেনাপতি সহ অন্যান্য কর্মকর্তা রয়েছে, তাদের সাথে তিনি কথা বলতে চান। এবং বিশেষ করে একটা অভিযোগ এসেছে যে লবণ ব্যবসায়ী ইংরেজরা একজন স্থানীয় প্রজার স্ত্রীকে হত্যা করেছে, পোয়াতি স্ত্রীকে হত্যা করেছে, এবং সেই লোকটিকেও অনেক নির্যাতন করেছে। এই কারণে তারা অভিযোগ নিয়ে এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে প্রজাদের এই দুরবস্থার জন্য সিরাজদৌল্লার দুর্বল শাসনকে তারা দায়ী করেছে। ব্যক্তি আমাকে শেষ করে দিয়েছে হুজুর। মির্জাফর, আমরা যে কিছুই বুঝতে পারছি না জাহাপনা। ব্যক্তি, লবণ বিক্রি করতে পারেনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সিরাজ, সিংহাসনের হাতলে ঘুষি মেরে কেঁদো না। শুকনো খটখটে গলায় বল, আরো কি হচ্ছে? আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। উৎপীড়িত ব্যক্তি, লবণ বিক্রি করেনি বলে কুঠির সাহেবদের লোকজন আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যা সন্ধ্যা 5 জন মিলে আমার পোয়াতি বউটাকে কান্দা আমি দেখতে চাইনি, কিন্তু চোখ বুঝলেই ওদের আরেকজন আমার নখের ভেতরে খেজুর কাটা ফুটিয়েছে। আমার বউকে ওরা খুন করে ফেলেছে হুজুর। সিরাজ হঠাৎ আসন ত্যাগ করে ওয়ার্ডসের কাছে গিয়ে প্রবল কণ্ঠে, ওয়ার্ডস, ভয়ে বিবর্ণ, ইওর এক্সেলেন্সি। সিরাজ, আমার নিরীহ প্রজাতির এই দুরবস্থার জন্য কে দায়ী? ওয়ার্ডস, হাউ ক্যান আই নো দ্যাট ইওর এক্সেলেন্সি? সিরাজ, তুমি কি করে জানবে? তোমাদের অপকীর্তির কোনো খবর আমার কাছে পৌঁছায় না ভেবেছ? কুঠিয়াল ইংরেজরা এমনি করে দৈনিক কতগুলো নিরীহ প্রজার উপর অত্যাচার করে তার হিসেব দাও। ওয়ার্ডস, আপনি আমায় অপমান করছেন ইওর এক্সেলেন্সি। দেশে কোথায় কি হচ্ছে সেই কৈফিয়ত আমি দেব কি করে? আমি তো আপনার দরবারে কোম্পানির প্রতিনিধি। সিরাজ, তুমি প্রতিনিধি? ড্রেক এবং তোমার পরিচয় আমি জানি না ভেবেছ? দুশ্চরিত্রা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তাই এদেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারোনি। কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের উপর এই জুলুম কেন? ওয়ার্ডস, আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। সিরাজ, ট্যাক্স দিয়ে বাণিজ্য করো বলে আমার নিরীহ প্রজার ওপরে অত্যাচার করবার অধিকার তোমরা পাওনি। এই লোকটি লবণ প্রস্তুতকারক, লবণের ইজারাদার কুঠিয়াল ইংরেজ। স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ তারা 3-4 আনা বন্দরে পাইকারি কিনে নেয়। তারপর এখানে বসে এখানকার লোকদের কাছে সেই লবণ বিক্রি করে 2 টাকা 2.5 টাকা মন দরে। মির্জাফর, এ তো ডাকাতি। আপনাদের পরামর্শে আমি কোম্পানিকে লবণের ইজারাদারি দিয়েছি। আপনারা আমাকে বুঝিয়েছিলেন রাজস্বের পরিমাণ বাড়লে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে, কিন্তু এই কি তার প্রমাণ? এই লোককে কুঠিয়াল ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি করতে চায়নি বলে তার এই অবস্থা।
বলুন শেঠজি, বলুন রাজবল্লভ, ব্যক্তিগত অর্থ লালসায় বিচার বুদ্ধি হারিয়ে আমি কুঠিয়ালদের প্রশ্রয় দিয়েছি কিনা? বলুন সিংহশালার, বলুন রাজদুর্লভ, আমি অনাচারীদের বিরুদ্ধে শাসন শক্তি প্রয়োগ করবার সদিচ্ছা দেখিয়েছি কিনা? বিচার করুন। আপনাদের কাছে আজ আমি অপরাধের বিচার প্রার্থী। সিরাজউদ্দৌলা তিনি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আর ইংরেজদের বাণিজ্য করবার সম্মতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, কিন্তু তার ফলাফলটা ভালো হয় না। ইংরেজরা সেই সুযোগটা নিয়েছে। তারা স্থানীয় মানুষের তৈরি লবণ কম দামে কিনে আবার স্থানীয় এখানে তারা বেশি দামে বিক্রি করে। আর শুধু তাই নয়, তারা কারণে অকারণে এই লবণ প্রস্তুতকারকদের সাথে দুর্ব্যবহার করছে, অত্যাচার নির্যাতন করেছে। রাজবল্লভ, যা আপনার মধ্যে তারিখ না করে পারা যায় না, কিন্তু প্রকাশ্য দরবারে এমন সুচিন্তিত পরিকল্পনায় আমাদের অপমান না করলেও চলতো। জগৎ শেঠ, নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই। তাই সিরাজ, আপনারাও সবাই মিলে নবাবের মর্যাদা যে কোনো মূল্যে বিক্রি করে দিতে চান, এই তো? মির্জাফর একথা বলে নবাব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনতে চাইছেন। এই অযথা দুর্ব্যবহার আমরা দৃষ্টমনে গ্রহণ করতে পারবো কিনা সন্দেহ। সিরাজ, বাংলার নবাবকে ভয় দেখাচ্ছেন সিংহশালার। রাজদরবারে বসে নবাবের সঙ্গে কিরকম আচরণ করা বিধেয় তাও আপনার স্মরণ নেই। এই মুহূর্তে আপনাকে বরখাস্ত করে সেনাবাহিনীর কর্তৃত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। আপনি, জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকে কয়েকখানায় আটকে রাখতে পারি। হ্যাঁ, কোনো দুর্বলতা নয়। শত্রুর কবল থেকে দেশকে বাঁচাতে হলে আমাকে তাই করতে হবে। মোহনলাল তরবারি নিষ্কাশন করল। নবাব সিরাজউদ্দৌলা দেখলেন যে তার প্রধান সেনাপতি সহ অন্যান্যরা তার আদেশ অমান্য করছে এবং তারা তার বিরুদ্ধে যেন এক ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, এক ধরনের অশালীন আচরণ করছে, অশিষ্ট আচরণ, অভদ্র আচরণ করছে। তাই তিনি কঠোর হয়ে বললেন যে হ্যাঁ, প্রধান সেনাপতি মির্জাফরকে তিনি বললেন যে আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে কয়েদ করে সেনাবাহিনীর সমস্ত কর্তৃত্ব আমি গ্রহণ করতে পারি। আর জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ সবাইকে কারাগারে আটকে রাখতে পারি। প্রয়োজন হলে শত্রুর কবল থেকে দেশকে রক্ষা করতে হলে এই ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হলে হয়তো বা কঠোর হতে হবে। হাতের ইঙ্গিতে মোহনলালকে নিরস্ত করে শান্তভাবে, না, আমি তা করব না, ধৈর্য ধরে থাকবো। অসংখ্য ভুল বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং স্বার্থের ওপর আমাদের মৌলিক সম্প্রীতির ভিত্তি প্রতিষ্ঠিত, কিন্তু আজ সন্দেহের কোনো অবকাশ রাখবেন না। সিরাজউদ্দৌলা জানতেন যে তার বিরুদ্ধে মির্জাফর, রাজবল্লভ, উমিচাঁদ, জগৎ শেঠ সবাই ষড়যন্ত্র করছে, কিন্তু তারপরও তিনি চেয়েছেন আজকে তাদের সাথে এই রাজদরবারে সমস্ত সন্দেহের অবসান ঘটিয়ে তাদের সাথে একটা মীমাংসায়, চূড়ান্ত একটা মীমাংসায় আসা যায় কিনা, তাদেরকে দেশপ্রেমে সমৃদ্ধ করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে ইংরেজদের বিরুদ্ধে, শপথযজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখা যায় কিনা। মির্জাফর, আমাদের প্রতি নবাবের সন্দিগ্ধ মনোভাবের পরিবর্তন না হলে দেশের কল্যাণের কথা ভেবে আমরা উৎকণ্ঠিত হয়ে উঠব। সিরাজ, ওই একটি পথ সিংহশালা, দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ। শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি। আমি জানতে চাই সে পথে আপনারা আমার সহযাত্রী হবেন কিনা। দেশপ্রেম একমাত্র উপায়। দেশপ্রেমের কথা ভেবে ষড়যন্ত্রকারীরা তাদের স্বার্থ বিসর্জন দিয়ে নবাবের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবে, নবাব সিরাজের হয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা সিরাজউদ্দৌলা নিজেরও। রাজবল্লভ, যা পড়ার উদ্দেশ্য স্পষ্ট জানা দরকার। সিরাজ, আমার উদ্দেশ্য অস্পষ্ট নয়। কলকাতায় ওয়ার্স এবং ক্লাইভ আলীনগরের সন্ধি খেলাপ করে আমার আদেশের বিরুদ্ধে ফরাসি অধিকৃত চন্দননগর আক্রমণ করেছে। তাদের অত্যুত্ত বিদ্রোহের পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এক্ষুনি প্রতিনিধান করতে না পারলে ওরা একদিন
আমাদের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তক্ষেপ করবে। মির্জাফর, জাহাপনা আমাদের হুকুম করুন। আমি অন্তহীন সন্দেহ বিদ্বেষের ঊর্ধ্বে ভরসা নিয়েই আপনাদের সামনে দাঁড়িয়েছি। তবু বলছি, আপনারা ইচ্ছে করলে আমাকে ত্যাগ করতে পারেন। বোঝা যতই দুর্বহ হোক, একাই তা বইবার চেষ্টা করব। শুধু আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে মিথ্যে আশ্বাস দিয়ে আপনারা আমাকে বিভ্রান্ত করবেন না। সিরাজউদ্দৌলা তিনি তার প্রধান সেনাপতি সহ অন্যান্য সেনাপতি, রাজ কর্মকর্তা, অমাত্যবর্গ যারা আছে সবার কাছে একটা অনুরোধ রাখতে চাইছেন যে সিরাজ এতদিন যা ঘটেছে, অনেক ষড়যন্ত্রের খবর তিনি পেয়েছেন। তবুও এরকম দেশের দুঃসময়ে যখন একদিকে ফরাসিরা আক্রমণ করছে, চন্দননগর আক্রমণ করছে, একদিকে ইংরেজের সংঘবদ্ধ হচ্ছে, আরেকদিকে শওকতজঙ্গ বিদ্রোহ করবার প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা দুঃসময়, দেশের চরম একটা বিপদের দিনে, দুর্দিনে তার যারা প্রধান সেনাপতি সহ অন্যরা দেশপ্রেম বিসর্জন দিয়ে বিশ্বাসঘাতকতা করে সিরাজকে ত্যাগ করতে পারেন। তবে সেটি করলেও সিরাজ তার মতোই হয়তো ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু একটা জায়গায় তিনি সবার কাছে জানতে চাচ্ছেন, বিনীত অনুরোধ একটা রাখতে চাচ্ছেন, কেউ যেন মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে তাকে বিভ্রান্ত না করে। মির্জাফর, দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। সিরাজ, আমি জানতাম দেশের প্রয়োজনকে আপনারা কখনো তুচ্ছ জ্ঞান করবেন না। সিরাজের ইঙ্গিতে প্রহরী তার হাতে কোরআন শরীফ দিল। সিরাজ দুহাতে সেটা নিয়ে চুমু খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। তারপর মির্জাফরের দিকে এগিয়ে দিলেন। মির্জাফর নতজানু হয়ে দুহাতে কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলেন, মির্জাফর, আমি আল্লাহর পাক কালাম ছুঁয়ে ওয়াদা করছি আজীবন নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব। সিরাজ প্রহরীর হাতে কোরআন শরীফ সমর্পণ করলেন এবং অপর প্রহরীর হাত থেকে তামা, তুলসী, গঙ্গা জলের পাত্র গ্রহণ করলেন। তার ইঙ্গিত পেয়ে একে একে রাজবল্লভ, জগৎ শেখ, ভূমিচাঁদ, রায়দুর্লভ নিজের প্রতিজ্ঞা উচ্চারণ করে গেলেন। প্রথমে রাজবল্লভ, আমি রাজবল্লভ তামা, তুলসী, গঙ্গা জল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করছি আমার জীবন নবাবের কল্যাণে উৎসর্গীকৃত। রায়দুর্লভ, ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করছে সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য আমি নবাবের অনুগামী। ভূমিচাঁদ, रामजी की कसम मैं कुर्बान हूँ नवाब के लिए। सिराज, व्हाट्स योर एक्सेलेंसी? সিরাজ, আলীনগরের সন্ধির শর্ত অনুসারে কোম্পানির প্রতিনিধি হিসেবে দরবারে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। সেই সম্মানের অপব্যবহার করে এখানে বসে তুমি গুপ্তচরের কাজ করছো। তোমাকে সাজা না দিয়ে ছেড়ে দিচ্ছি। বেরিয়ে যাও দরবার থেকে। ক্লাইভ আর ওয়াটসকে গিয়ে সংবাদ দাও যে তাদের আমি উপযুক্ত শিক্ষা দিব। আমার ইচ্ছের বিরুদ্ধে বেঈমান নন্দকুমারকে ঘুষ খাইয়ে তারা চন্দননগর ধ্বংস করেছে। এই ঔদ্ধত্যের শাস্তি তাদের যথাযোগ্যভাবেই দেওয়া হবে, ইয়োর এক্সেলেন্সি। সিরাজউদ্দৌলা তার
মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ সহ সবাই নির্দিষ্ট ধর্মীয় গ্রন্থ মতে ধর্মগ্রন্থ ছুঁয়ে অন্যান্য যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেটা করে তারা শপথ করেছে, কথা দিয়েছে যে তারা নবাব সিরাজের আজ্ঞাবহই থাকবে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের স্বার্থেই তারা কাজ করবে। কিন্তু ওয়ার যে রাজদরবারের প্রতিনিধি ছিল, সে যেহেতু এখানে রাজদরবারে বসে গোপনে ষড়যন্ত্র করে এবং এখানে গুপ্তচরের কাজ করে, এই জন্য তাকে নবাব সিরাজউদ্দৌলা তাকে রাজদরবার থেকে চিরকালের জন্য বের করে দিলেন। দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য, সময় 1757 সাল 19 মে, স্থান মির্জাফরের আবাস। শিল্পীবৃন্দ যারা মঞ্চে আসবে: জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রাইসুল প্রহরী। মন্ত্রণা সভায় উপস্থিত মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎ শেঠ সিপাহসালার বড় বেশি হতাশ হয়েছেন। মির্জাফর: না শেঠজি, হতাশ হওয়ার প্রশ্ন নয়, আমি নিস্তব্ধ হয়েছি, অগ্নিগিরির মতো প্রচন্ড গর্জনে ফেটে পড়বার জন্য তৈরি হচ্ছি। বুকের ভেতর আকাঙ্ক্ষার আর অধিকারের লাভা টকবক করে ফুটে উঠছে ঘৃণা আর বিদ্বেষের অসহ্য উত্তাপে। এবার আমি আঘাত হানবই। রাজবল্লভ: শুধু অপমান, প্রাণের আশঙ্কায় সে আমাদের আতঙ্কিত করে তোলেনি। পদস্থ কেউ হলে মানের মর্যাদা বুঝত, কিন্তু মোহনলালের মতো সামান্য একটা সিপাহী যখন তলোয়ার খুলে সামনে দাঁড়ালো, তখন আমার চোখে কিয়ামতের ছবি ভেসে উঠেছিল। রায়দুর্লভ: সিপাহসালারের অপমানটাই আমার বড় বেশি বেড়েছে। মির্জাফর: এখন আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে সিরাজ আমাদের শাস্তি দেবে না। জগৎ শেঠ: তা দেবে না, চতুর্দিকে বিপদ, তা সত্ত্বেও সে আমাদের বন্দী করতে চায়। এরপর সিংহাসনে স্থির হতে পারলে তো কথাই নেই। রাজবল্লভ: আমাদের অস্তিত্বই সে লোপ করে দেবে। আমাদের সম্বন্ধে যতটুকু সন্দেহ নবাবের বাইরের আচরণে প্রকাশ পায়নি, তার চেয়ে বহুগুণ। শওকত জঙ্গের ব্যাপারে নবাব আমাদের কিছুই জিজ্ঞাসা করেননি, শুধু মোহনলালের অধীনে সৈন্য পাঠিয়ে তাকে বিনাশ করেছে। এতে আমাদের নিশ্চিন্ত হবার কিছু নেই। জগৎ শেঠ: তার প্রমাণ তো রয়েছে হাতের কাছেই। আমাদের গ্রেপ্তার করতে গিয়েও করেননি, কিন্তু রাজা মানিক চাঁদকে তো ছাড়ল না, তাকে কয়েকখানায় যেতে হলো। শেষ পর্যন্ত 10 লক্ষ টাকা খেসারত দিয়ে তবে তার মুক্তি। আমি দেখতে পাচ্ছি নন্দকুমারের অদৃষ্ট বিপদ ঘনিয়ে এসেছে। আগে যে ঘটনা আমরা দেখলাম যে নবাব সিরাজউদ্দৌলা তার রাজদরবার যে মন্ত্রণা সভা ডেকেছিলেন, সেখানে তার সভাসদদের যে আচরণ, প্রধান সেনাপতি রাজবল্লভ সহ অন্যান্য যারা ছিলেন, সেনাপতিরা ছিলেন, তাদের আচরণে সিরাজগ্রস্ত হয়েছিলেন এবং তিনি তাদের বন্দী করার কথাও হুমকিও দিয়েছিলেন। এই কারণে জগৎ শেঠ সহ মির্জাফররা যখন মির্জাফরের বাড়িতে আবার মন্ত্রণা সভা বসেছে, আলোচনা সভা বসেছে, এখানে তারা ওই দিনের ঘটনাটা আলোচনা করছে, পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করছে এবং সিরাজের অবস্থা যে চতুর্দিক থেকেই তার বিপদ আসছে। যদিও একটা বিপদ সিরাজউদ্দৌলা সামাল দিতে সক্ষম হয়েছেন, মোহনলালকে পাঠিয়ে শওকতজংকে হত্যা করে তার বিনাশ ঘটাতে পেরেছেন, তারপরেও কিন্তু এখনো সম্পূর্ণ নিরাপত্তা বা নিশ্চিত একটা অবস্থা এখনো সিরাজউদ্দৌলা শক্ত হয়ে সিংহাসনে বসতে পারেন নাই। এই কারণে মির্জাফর, জগৎ শেঠ, রায়বল্লভ, রাজবল্লভ এরা ষড়যন্ত্র করতে চায় সিরাজের বিরুদ্ধে। তারা সিরাজকে কখনোই সিংহাসনে স্থির হয়ে বসতে দিতে চান না। রাজবল্লভ: আমি ভাবছি
তেমন দুঃসময় যদি আসে, তার মূল্য দিয়ে মুক্তি কিনবার পথটাও যদি খোলা থাকে, তাহলেও সে মূল্যের পরিমাণ এত বিপুল হবে যে আমরা তা বইতে পারবো কিনা সন্দেহ। মানিকচাঁদের মুক্তি মূল্য 50 কোটি টাকার কম হবে না। জগৎ শেঠ: ওরে বাবা, তার চেয়ে গলায় পা দিয়ে বুকের ভেতর থেকে কলজেটাই টেনে বের করে আনো। 50 কোটি! আমার যাবতীয় সম্পত্তি বিক্রি করলেও 1 কোটি টাকা হবে না। ধরতে গেলে মাসের খরচটাই তো ওঠে না। নবাবের হাত থেকে ধন সম্পত্তি রক্ষার জন্য মাসে মাসে অজস্র টাকা খরচ করে সেনাপতি ইয়ার লুৎফ খায়ের অধীনে 2000 অশ্বারোহী পুষতে হচ্ছে। মির্জাফর: কাজেই আর কালক্ষেপ নয়। রাজবল্লভ: আমরা প্রস্তুত। কর্মপন্থা আপনি নির্দেশ করুন। আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম। মির্জাফর: আমার উপরে আপনাদের আন্তরিক ভরসা আছে তা জানি, তবু আজ একটা বিষয় খোলাসা করে নেওয়া উচিত। আজ আমরা সবাই সন্দেহ দোলায় দুলছি, কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না। তাই আমাদের সিদ্ধান্ত কাগজে কলমে পাকাপাকি করে নেওয়াটাই আমার প্রস্তাব। জগৎ শেঠ: আমার তাতেও আপত্তি নেই। রায়দুর্লভ: এটা আপত্তি কি থাকতে পারে? নেপথ্যের কণ্ঠস্বর নেপথ্যে: ওরে বাবা, কতবার দেখতে হবে? দেউরি থেকে আরম্ভ করে এ পর্যন্ত মোট 21 বার দেখিয়েছি। এই দেখো বাবা, আর একটিবার দেখো, হলো তো? মির্জাফরের বাড়িতে যে ষড়যন্ত্র সভা বসেছে, এখানে মির্জাফরের নেতৃত্বে সবাই একত্রিত হয়েছে। তারা এবার পাকাপাকি ভাবে একেবারে চুক্তিপত্র করে লিখে তারা এটি কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করতে হয়, কে সিরাজ ক্ষমতাচ্যুত হলে তাকে সিংহাসন থেকে নামাতে পারলে, তাকে ধ্বংস করতে পারলে কে কি ধরনের সুযোগ সুবিধা পাবে, তারা সেগুলো লিখে একেবারে পাকাপাকি ভাবে লিখে কাজে এগিয়ে যেতে চায়। কামরায় রাইসুল জোহালার কামরায় ঢুকলো। কি গেরো রে বাবা? মির্জাফর: কি হয়েছে? রাইস: সালাম হুজুর। ওই পাহারাওয়ালারা হুজুর। সবাই হাত বাড়িয়ে আঙুল নাচিয়ে বলে, দেখলাও? দেরি করলে তলোয়ার হাত দেয়। আমি বলি, আছে বাবা, আছে, খোদ নবাবের পাঞ্জা। মির্জাফর সন্ত্রস্ত: নবাবের পাঞ্জা? মির্জাফর প্রসন্ন হাসি। রাইস: আলবত হুজুর, কেন নয়? আবার কুর্নিশ করে: হুজুরের নবাব হতে আর বাকি কি? মির্জাফর প্রসন্ন হাসি। সে যাক, খবর কি তাই বলো। রাইস: প্রায় শেষ খবর নিয়ে এসেছিল হুজুর। তলোয়ারের খাড়া এক কোপ, একেবারে গর্দান সমেত। রাজবল্লভ বিরক্ত হয়ে: আবল তাবল বকে বড় বেশি সময় নষ্ট করছো রাইস মিয়া। রাইস: আবল তাবল কি হুজুর? বলছি তো তলোয়ারের খাড়া এক কোপ, লাফিয়ে সরিয়ে দাঁড়িয়ে তাই রক্ষে। তবু এই দেখুন, পকেট থেকে দ্বিখণ্ডিত মূলার নিম্নাংশ বার করলো। একটু নুন জোগাড় হলেই তো কাঁচা খাবো বলে মূলটা হাতে নিয়েই ঘুরছিলাম। ক্লাইভ সাহেবের এক তলোয়ারের কোপে সেইটাই দুখণ্ড। জগৎ শেঠ: এই যে দেখি ব্যাপারটা ক্রমশ ঘোরালো করে তুলেছে। ক্লাইভ সাহেব তোমাকে তলোয়ারের কোপ মারতে গেলেন কেন? রাইস: গেরো হুজুর, কপালের গেরো। উমিচাঁদজির চিঠি নিয়ে তার কাছে গেলাম। তিনি চিঠি না পড়ে কটমট করে আমার দিকে চাইতে লাগলেন। তারপর ওর কামানের মতো গলা দিয়ে একটাল কথার গোলা ছুঁড়ে বার করলো। আর ইউ আস ফাই? এবং সঙ্গে সঙ্গে ওই প্রশ্নই বাংলায়, তুমি গুপ্তচর? এমন অদ্ভুত উচ্চারণ করলেন, আমি শুনলাম তুমি খুপচ্চর। চোর কথাটা শুনেই মাথা গরম হয়ে উঠল। তাছাড়া খুপুচ্চর, গামছা চোর, বদনা চোর, জুতো চোর, গরু চোর, সিঁধেল চোর, কাফন চোর,
আপনাদের ভেতরে হুজুর কত রকমারি চোরের নাম যে শুনেছি আর তাদের চেহারা চিনেছি তার হিসাব নেই, কিন্তু ফুপুর চোর আর আমি স্বয়ং হিতাহিত বিচার না করেই হুজুরের মুখের উপরেই বলে ফেললাম মৃদু হাসি দিয়ে, একটু ইংরেজিও তো জানি। ইংরেজিতে বললাম ইউ শাট আপ। সঙ্গে সঙ্গেই তলোয়ারের এক কোপ এসে উঠে, অহংকার করবো না হুজুর, লাভটা যা দিয়েছিলাম একেবারে মাপা, তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মুলোর মাথাটা। মির্জাফর, কথা থামাবে রাসমিয়া? হুজুর। মির্জাফর, এখন তুমি কার কাছ থেকে আসছো? রাস, উমিচাঁদের কাছ থেকে। এই যে চিঠি। মির্জাফর পত্র পড়ে রাজবল্লভের দিকে এগিয়ে দিলেন। ক্লাইভ সাহেবের ওখান থেকে কাকে দেখলে? রাইস, অনেকগুলো সাহেব, মেম সাহেব হুজুর, ভূত ভূত চেহারা সব। মির্জাফর, কারো নাম জানো না? রাইস, সব তো বিদেশি নাম। এদেশি হলে পুরুষগুলাকে বলা যেত ব্যাম্যদীপ্ত, জটাধারী, মামদো পেঁচো, চোয়ালে পেঁচো, গলায় দরে এক ঠ্যাঙ্গে কন্দকাটা ইত্যাদি। মেয়েগুলাকে বলতে পারতাম শাকচুন্নি, উল্কামুখী, আষ্টে পেতি, কানি পিসাচি, এই সব আর কি। জগৎ শেঠ, রাইসের মুখে কথার খই ফুটছে। রাইস, রাত বেরোতে চলাফেরা করি, ভূত পেতনির সঙ্গেও যোগ রাখতে হয় হুজুর। চিঠিখানা রাজবল্লভ, জগৎ শেঠ এবং রায়দুল্লভের হাত ঘুরে আবার মির্জাফরের হাতে এলো। মির্জাফর, একে তাহলে বিদায় দেওয়া যাক। রাজবল্লভ, চিঠির জবাব দেবেন না? মির্জাফর, চিঠিপত্র যত কম দেওয়া যায় ততই ভালো। কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওঁত পেতে বসে আছে। জগৎ শেঠ, তাছাড়া আমাদের গুপ্তচরদেরই বা বিশ্বাস কি? তারা মূল চিঠি হয়তো আসল জায়গায় পৌঁছচ্ছে, কিন্তু একখানা করে তার নকল যথাসময়ে নবাবের লোকের হাতে পাচার করে দিচ্ছে। রাইস, সন্দেহ করাটা অবশ্য বুদ্ধিমানের কাজ, কিন্তু বেশি সন্দেহে বুদ্ধি ভুলিয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন হুজুর, গুপ্তচররাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে, তাদের বিপদের ঝুঁকিও কিন্তু কম নয়। জগৎ শেঠ, কিছু মনে করো না, তোমার সম্বন্ধে কোনো মন্তব্য করিনি। মির্জাফর, তুমি তাহলে এখন এসো। উমিচাঁদজিকে আবার এই সাংকেতিক মোহরটা দিও, তাহলে তিনি তোমার কথা বিশ্বাস করবেন। তাকে বলো 2 নম্বর জায়গায় আগামী মাসের 8 তারিখে সবকিছু লেখাপড়া হবে। রাইস হুজুর। সাংকেতিক মোহরটা নিয়ে বেরিয়ে গেল। মির্জাফর, রাইসুল জুহালা খুবই চালাক, সে উমিচাঁদের বিশ্বাসী লোক। ওর সামনে শেঠজির ও কথা বলা ঠিক হয়নি। জগৎ শেঠ, আমি শুধু বলেছি কি হতে পারে। মির্জাফর, কত কিছুই হতে পারে শেঠজি, আমরাই কি দিনকে রাত করে তুলছি নে? নবাবের মীর মুর্শি আসল চিঠি গায়েব করে নকল চিঠি পাঠাচ্ছে কোম্পানির কাছে, তাতেই তো ওদের এত সহজে খেপিয়ে দেওয়া সম্ভব হয়েছে। বুদ্ধিটা অবশ্য রাজবল্লভের, কিন্তু ভাবুন তো কতখানি দায়িত্ব এবং বিপদের ঝুঁকি নিয়ে কাজ করছে নবাবের বিশ্বাসী মীর মুন্সি। ষড়যন্ত্র চলছে, নবাবের একান্ত বিশ্বাস লোকেরাও বিশ্বাসঘাতকতা করে কাজ করছে। মীর মুন্সি নবাবের বিশ্বাসী লোক, সে নবাবের হয়ে নবাবের পক্ষ থেকে যে চিঠিপত্রগুলো যাচ্ছে সেগুলোতে ইংরেজদের প্রতি নবাবের বিদ্বেষ প্রকাশ করে তাদেরকে খেপিয়ে দিচ্ছে। জগৎ শেঠ, তা তো বটে, গুপ্তচরের সহায়তা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। মির্জাফর, প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি ভাবছি ইংরেজদের ওপরে পুরোপুরি নির্ভর করা যাবে কিনা। রাজবল্লভ,
তাতে কোনো সন্দেহ নেই। ওরা বেনিয়াররা পয়সা ছাড়া কিছু বোঝে না। ওরা জানে সিরাজউদ্দৌলার কাছ থেকে কোনো রকম সুবিধার আশা নেই। কাজেই সিপাহসালারকে সিংহাসনে বসাবার জন্যে ওরা সব রকম সাহায্য দেবে। তবে হ্যাঁ, ইংরেজরা যেহেতু বেনিয়ারদের ব্যবসায়ী শ্রেণী, তারা ব্যবসায় করে অভ্যস্ত, মুনাফা কামিয়ে অভ্যস্ত তারা, সুতরাং অর্থলিপ্সু লোভী এই কারণেই তারা অর্থের জন্য সবকিছুই পারে। যেহেতু নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে তারা তেমন কোনো সাহায্য সহযোগিতা পাবে না, ব্যবসা বাণিজ্যের খুব বেশি বড় রকমের সুযোগ সুবিধা অর্থ পাওয়ার সম্ভাবনা নাই, তারা নিঃসন্দেহে স্বার্থের জন্য, অর্থের জন্য তারা নবাবকে সিংহাসনচ্যুত করে কিভাবে মীর জাফরকে সিংহাসনে বসানো যায় সেই জন্যই তারা কাজ করবে। জগৎ শেঠ অবশ্য টাকা ছাড়া, কারণ সিরাজকে গদিচ্যুত করতে ওদের প্রয়োজন হলে সিপাহসালারকে ওরা সাহায্য দেবে নগদ মূল্যের বিনিময়ে। রাজ বললেন, সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়াবে কিনা তা তো বুঝতে পারছি না। আমি যতদূর শুনেছি ওদের দাবি 2 কোটি টাকার ওপরে, কিন্তু এত টাকা সিরাজউদ্দৌলার তহবিল থেকে কোনো ক্রমেই পাওয়া যাবে না। মীর জাফর, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। রাজা রাজ বলল, ও কথা আর এখন ভাবলে চলবে না। সকলের স্বার্থের খাতিরে ক্লাইভের দাবি মেটাবার যা হোক একটা ব্যবস্থা করতেই হবে। বিভোর কণ্ঠে, সফল করতে হবে আমাদের স্বপ্ন। বাংলার মসনদ নবাব আলীবর্দীর আমলে, উদ্ধত সিরাজের আমলে মসনদের পাশে অবনত মস্তকে দাঁড়িয়ে আমি এই কথাই শুধু ভেবেছি, একটা দিন, মাত্র একটা দিনও যদি ওই মসনদে মাথা উঁচু করে আমি বসতে পারতাম। তো ইংরেজরা সিরাজউদ্দৌলাকে উৎখাত করবার জন্য, ক্ষমতাচ্যুত করবার জন্য, সিংহাসনচ্যুত করবার জন্য মীর জাফর সহ অন্যদের সাহায্য করতে চায়। তবে হ্যাঁ, এখানে শর্ত আছে, যদি সত্যি সত্যি তারা সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে পারে, গদিচ্যুত করতে পারে, ক্ষমতাচ্যুত করতে পারে, তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 2 কোটি টাকা দিতে হবে। এটি অঙ্কটি টাকার অঙ্কের দিক থেকে অনেক বড়। তারপরেও মীর জাফর সহ রাজবল্লভ, রায়দুল্লভ সহ এরা যে ষড়যন্ত্রে মেতে উঠেছে, এখন তাদের আর পিছনের পথ নেই, তারা অনেকটা এগিয়ে গেছে। সুতরাং তারা যে কোনো মূল্যে তাদের এই ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করবে। তো আজকে এই পর্যন্ত তোমরা নাটকের এই অংশটুকু আমি যেটি পড়িয়েছি, পুরো নাটক, এই অংশ সহ পুরো নাটকটাই তোমরা বাসায় আরো বেশি করে পড়বে, বেশি বেশি করে অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।